সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দীর্ঘ রক্তঝরা আন্দোলনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দেশের গণতান্ত্রিক শক্তির প্রত্যাশার প্রতিফলন খুব একটা দেখা যাচ্ছে না। এদিকে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন অনুষ্ঠানের শেষ সীমা নির্ধারণ সহ সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে জাতীয় ঐক্যমত্য গঠনের প্রক্রিয়া চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্যের মতো কিছু বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও গণহত্যার অভিযোগে আওয়ামী লীগ নেতাদের বিচারও এগুচ্ছে। প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে আলোচনার সূত্রে আজকের সম্পাদকীয় প্রত্যাশা ও প্রাপ্তি। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন আব্দুল নূর তুষার, গণমাধ্যম ব্যক্তিত্ব, এবং গোলাম মামলা রনি, সাবেক সংসদ সদস্য। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন, এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে, এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনার শুরুতেই জানিয়ে দেবো এখনকার প্রধান শিরোনামগুলো। জনমানুষের সঙ্গে একটি মহলের চাওয়ার পার্থক্য আছে বললেন তারেক রহমান। যে কোনো মূল্যে ভোটাধিকার প্রতিষ্ঠার আহ্বান, বিচার ও সংস্কারের পরেই নির্বাচন চায় জামায়াত। ৫৩ বছরের শাসন কাঠামোয় গণতন্ত্রের ঘাটতিতে প্রতিষ্ঠিত হয়েছে স্বৈরতন্ত্র, মন্তব্য আলী রিয়াজের। নিজেদের ক্ষমতা অনুযায়ী ভোটের প্রস্তুতি নিচ্ছে ইসি, বললেন সিইসি। বাংলাদেশ পুনর্গঠনে সহযোগিতার আশ্বাস কাতার প্রধানমন্ত্রীর। রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার ঘোষণা, দোহার ব্যবসায়ীদের ঢাকায় বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার। ভিসি প্রো ভিসির পদত্যাগের কুয়েট শিক্ষার্থীদের উল্লাস। ক্যাম্পাসে আনন্দ মিছিল। ৪ মে একাডেমিক কার্যক্রম শুরু, সিদ্ধান্তে শিক্ষক সমিতির আপত্তি। এবং কাশ্মীর হামলার জেরে পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় বিমান প্রবেশে নিষেধাজ্ঞা, বাণিজ্য বন্ধের ঘোষণা, পাক উপপ্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত। দর্শক, শিরোনাম শুনছিলেন। আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি প্রত্যাশা ও প্রাপ্তি। রাষ্ট্র মেরামতের যে সংস্কার কার্যক্রম সেটি চলছে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে। নির্বাচন এই রাজনৈতিক দলগুলোর বৈঠকও চলছে। একই সঙ্গে রাজনীতিতে নানা বিষয় নিয়ে পাল্টাপাল্টি আলোচনা হচ্ছে। রনি ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করব। রাজনীতির কি অবস্থা? বিএনপি মৌলিক সংস্কারের বিষয়ে ভিন্নমত প্রকাশ করেছে, গণমাধ্যমে আসছে। নতুন রাজনৈতিক দল এনসিপির নানা বিতর্কের মুখে পড়েছে। সব মিলিয়ে কি অবস্থা দেখছেন? মানে প্রথমত হলো কি, যে রাজনীতিগুলো চলছে, আমি জানি না আমি স্বাভাবিক আছি না অস্বাভাবিক আছি, তুষার ভাই ভালো বলতে পারবেন। কিন্তু আমার কাছে কেন জানি এগুলো খুব ইন্টারেস্টেড মনে হয় না, আমাকে খুব আবেগপ্রবণ করে না, উৎসাহিত করে না। আমি যারা টিভি মঞ্চে আসছেন, বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করছেন, খুব আশাবাদী হব, আশা জায়গা নিয়ে এরকম কোনো অবস্থা আমি আসলে দেখতে পাচ্ছি না। অবশ্য আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর পর্যন্ত আমার ভিতরে এক ধরনের আশাবাদ ছিল। কিন্তু এখন এই যে সংস্কারের কথা বলছে, যে সকল কথাবার্তা শুনছি, যে সকল বিষয় সংস্কারের মধ্যে এসেছে, আমার কাছে মনে হচ্ছে একেবারে অপ্রয়োজনীয়, বাতুলতা, অপ্রাসঙ্গিক এবং অবাস্তবায়নযোগ্য। তো এই বিষয় নিয়ে আসলে আমার কোনো আগ্রহ নেই। আমার আগ্রহ নিয়ে যাদের আগ্রহ আছে তারা সেখানে দৌড়াদৌড়ি করছেন বা কথাবার্তা শুনছেন। রাজনৈতিক দলগুলো আবার এটা রেসপন্ডে যে কথাগুলো বলছে, তারা যখনই মাইকের সামনে আসেন আমি বুঝতে পারি যে তারা আজকে এই কথাগুলো বলবেন, এবং বুঝতে পারি এই কথাগুলো বলবেন, যার জন্য তাদের প্রতি আমার কোনো আগ্রহ থাকে না, কোনো আগ্রহ থাকে না। ওনারা যখন জামাতের আমি লন্ডনে গেলেন, লন্ডনে যাওয়ার পর উনি কী বলবেন আমি বুঝে ফেলেছি, দেখলাম তাই বলেছে। আবার উনি ঢাকা আসার পরে কাউন্টার কি বলবেন সেটা আমার কাছে মনে হয়েছিল উনি এরকমই বলবেন। তো এই যে গতানুগতিক যে জিনিসগুলো চলছে, তা আমার মতো যারা অনেকেই লোকজন আছে তাদের মধ্যে আসলে এদের যে কর্মকাণ্ড চলছে এই মুহূর্তে যারা ক্ষমতায় রয়েছেন, তারা ক্ষমতার বাইরে যারা আছেন, মানুষের মধ্যে আগ্রহই তৈরি করছে না। যখন কোনো একটা মানুষের মধ্যে আগ্রহ না থাকে সেখানে অংশগ্রহণ থাকে না, আর অংশগ্রহণ যদি না থাকে সেখানে কার্যকরী কোনো কিছু হয় না। এটা হলো বিজ্ঞানের একটা স্বাভাবিক সূত্র। তো রাজনীতিতে আসলে এই সূত্রটা বেশি হয়ে গেছে। আমি যেহেতু সামাজিক মাধ্যমে খুব বেশি ঘাটাঘাটি করি, তো ওখানে যে বিষয়গুলো নিয়ে ট্রল হয়, ইন্টারেস্টেড বিষয়গুলো কি, এইগুলো আমি দেখার চেষ্টা করি যে আজকে সারাদিনে যে সকল বিষয় ফেসবুকে আসছে, লিঙ্কডইনে আসছে, টুইটারে আসছে, ইউটিউবে ট্রেন্ডিং হচ্ছে, তো এই কোন বিষয়গুলোর প্রতি মানুষ বেশি ক্লিক করছে, ইন্টারেস্ট। তা আমি দেখলাম যে এখন এই সময়টাতে হুমায়ুন আহমেদের স্ত্রী শাওন, তার বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। মানুষ খুব জানতে চাচ্ছে কেন এই কাজ হলো, বাংলাদেশে কি কিয়ামত হয়ে গেল,
এটা কি হতে পারে? এরপরে দেখলাম পরিমণি সে আইসিটি একটা মামলা করতে গেছে, তার কাজের বুয়ার বিরুদ্ধে মামলা করতে গেছে, বুয়ার কথায় তার সম্মানহানি হয়েছে, মানুষ খুব খুশি। এবং সে যে ছবি দিয়েছে সেখানে তার মুখে মাস্ক ছিল, একবার মাস্ক ফুল, একবার অর্ধেক, এটা নিয়ে মানুষ ভীষণ রকম খুশি, আর একটু মাস্কটা এরকম না থাকলে কেমন হতো, ভীষণ রকম মন্তব্য। থার্ডলি হলো আজকে আসার সময় দেখলাম যে হিরো আলমকে নিয়ে তোলপাড়, কেন তিনি তার নিজের ভুল বুঝতে পেরেছেন। তিনি তার ভুল বুঝতে পেরেছেন, সে বলছে আমি আর জীবনে কাজ করব না, আর কখনো বিয়ে করব না, এবং সে বাংলাদেশ ছেড়ে চলে যেতে চাচ্ছে। এই যে বাংলাদেশ ছেড়ে হিরো আলম চলে যেতে চাচ্ছে, সে রাজনীতিও করবে না, বিয়েও আর করবে না। তো এগুলি নিয়ে মানুষের যে উৎসাহ এবং উদ্দীপনা, মাস পিপল, জেনারেল পিপল, এবং সেখানে আমার মতো একজন মানুষও তা এই দৃষ্টি থেকে এড়াতে পারছে না। যেহেতু আমার লজ্জা শরম, যেহেতু রাজনীতি করি, লজ্জা শরম একটু কম, এই জন্য কথাগুলো আমি অনকপটে বললাম। তুষার ভাই হয়তো আরও সুন্দর করে বলবেন আর কি। তো এই হলো অবস্থা। ফলে এই রাজনীতির ময়দানে যদি জনগণের অংশগ্রহণ ঘটাতে হয়, তারপরে জনগণের রেসপেক্টটা নিতে হয়, তাহলে রাজনীতিবিদদেরকে কিছু নিয়ম অনুসরণ করতে হবে। একটা জিনিস চিন্তা করুন যে রাজনীতি হলো হাইয়েস্ট আর্ট। যেমন এর মধ্যে সালাউদ্দিন সাহেব তিনি ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকের তৃতীয় দিনে তিনি যে কনফারেন্সটা করেছেন, প্রেস কনফারেন্সে, বেশ লম্বা, 15 মিনিট। আমি দেখলাম যে জীবনে প্রথম কোনো রাজনীতিবিদদের বক্তব্য 15 মিনিট ধরে আমি শুনলাম। এই কারণ হলো এটা হৃদয়গ্রাহী ছিল, তিনি পড়াশোনা করেছেন এবং সংবিধান নিয়ে তার মত দ্বিমত এত চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন, ইট ওয়াজ ভেরি অ্যাট্রাকটিভ। কিন্তু আজকে শিরোনামে আপনি যে বক্তব্যগুলো যাদেরকে দেখালেন, আমার কাছে এগুলো খুব অ্যাট্রাকটিভ মনে হয়নি। তো এইরকম আসলে রাজনীতিতে যদি এখন সেটা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব হোক, উনি কাতার ইউনিভার্সিটিকে একটা ভাষণ দিয়েছেন, কিসে কী বলেছেন আই ডোন্ট নো, আমার কাছে কোনো আগ্রহই তৈরি হয়নি। ওনার ওই ভাষণ দেখে আমার কাছে মনে হয়েছে ওনার যে 3G থিওরি আছে ওটা উনি ওখানে সেল করতে গেছেন। আবার আপনি রাজনীতিবিদরা কি বলবেন সেটি আপনি আগে থেকে জানবেন, আপনি তো নিজে রাজনীতি করেন সেজন্য হয়তো। না, আমি শুধু জানি না, আপনি গ্রামে গিয়ে দেখবেন যারা হাঁসের ডিম বিক্রি করে, মুরগির ডিম বিক্রি করে, কলার ব্যাপারী, তারা আশ্চর্যজনকভাবে আপনার আমার চেয়ে আরও বেশি জানে, এবং এত সুন্দর করে সাবলীলভাবে আপনি মাইক নিয়ে গিয়ে দেখেন। যদি আপনার কথা যদি সত্য না হয়, আপনি আমাকে আজকে যে পারিশ্রমিক দিয়েছেন আমি এটা 3 গুণ ফেরত দিয়ে দেবো আপনাকে, একেবারে পারফেক্ট এই কথা, তারাও ভালো বুঝে। কিন্তু ব্যাপারটা হলো কি জানেন, আমরা সবসময়ই মানে যে প্রবলেমগুলো অতীতে হয়েছে, শেখ হাসিনা যতদিন ক্ষমতায় ছিলেন তিনি মনে করতেন আমার চেয়ে পণ্ডিত আর কেউ নেই, এবং তার আশেপাশে যাদের পাণ্ডিত্য আছে সবগুলো গণশত্রু, তাড়াও এদেরকে। এই জন্য যে 10-12 জন পণ্ডিত ছিল তারা আমার চেয়ে অনেক বড় পণ্ডিত, তারা করেছে আগে পাণ্ডিত্যটাকে বাক্সবন্দি করেছে, প্যান্ডোরার বাক্সের মধ্যে রেখে তারপর শেখ হাসিনার কাছে গিয়েছেন। একজন এস্টিমাম, একজন গহর রিজভী, তাদের ইন্টেলেকচুয়ালের মান অনেক বেশি, কিন্তু ওই যে বাক্সটা বন্ধ করে তারা গিয়েছে, ফলে দেখেন ওরকম একটা পরিণতি তৈরি হয়েছে। বেগম খালেদা জিয়া কেন ফেমাস? এর কারণ হলো তিনি তার পাশে জ্ঞানী গুণী লোকদেরকে রেখেছেন, একজন সাইফুর রহমানকে রেখেছেন, মঈন খানকে রেখেছেন। মঈন খানকে আমি দেখলাম একদিন একটা ফাইল ছুঁড়ে ফেলে দিয়েছেন। সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো মানুষ ওই জমানাতে প্রাইম মিনিস্টার, সে বলছে আগে জানতাম কুকুরের লেজ নাড়ায়, এখান থেকে লেজে কুকুরে নাড়ায়, লেজে কুকুরের মাথা নাড়াচ্ছে, এটা কি ধরনের কথা? এই কথা বলার পরও বেগম খালেদা জিয়া সামনে গিয়ে তাকে অপমানিত, লাঞ্ছিত হতে হয়নি। আর এখন আপনি বলে দেখেন 32টা দাঁত টেনে টেনে সারাশিতে খুলে ফেলবে। ফলে কি হলো, জ্ঞানের যে দরজা, শিক্ষিত জনের দরজা, যারা নিত্য নতুনভাবে মানুষের যে মন এবং মানসিকতা চাহিদা, সেই চাহিদা অনুযায়ী আপনাকে ভাষা উপহার দেবে, শব্দ উপহার দেবে, রাজনীতি উপহার দেবে, আর তখনই এই যে আগ্রহের জায়গাটা শুরু হবে। আগ্রহ থেকে অংশগ্রহণ, অংশগ্রহণ থেকে কার্যকারণ, কার্যকারণ থেকে সফলতা। জি তুষার ভাই, আমরা এই 5 আগস্টের পরেই রাষ্ট্র কাঠামো মেরামতের কথা বলছি, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি। এই 8 মাসে আমরা কি সেই পথে হাঁটছি কিনা? নতুন রাজনৈতিক বন্দোবস্ত একটা চমৎকার শব্দ, কিন্তু এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের কোনো রূপরেখা 5 আগস্টের আগে ছিল না। আমরা 5 আগস্টের আগে প্রথমে শুনেছি কোটা প্রয়োজন নেই, কারণ কোটা হচ্ছে মেধার বিপরীতে, এবং মেধাবী মানুষকে ঠেকিয়ে রাখার যে উপায়, সেই উপায় থেকে রাষ্ট্রকে সরে আসতে হবে, সবাইকে যোগ্যতার লড়াইয়ে অংশ নিতে দিতে হবে, এটাই ছিল প্রাথমিক দাবি। কিন্তু যখন এই দাবিকে চুপ করিয়ে দেওয়ার জন্য ব্রুট ফোর্স অ্যাপ্লাই করা হলো, নির্মম নিষ্ঠুর শক্তি, তখন দেখা গেল যে এক পর্যায়ে গিয়ে বলা হলো যে যিনি এত নিষ্ঠুর এবং যারা এত নিষ্ঠুর তাদেরকে আমরা ক্ষমতা রাখতে পারি না। কিন্তু আমার মনে নাই যে কোথাও বলা হয়েছিল যে নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত হবে।
এখন নতুন রাজনৈতিক বন্দোবস্ত আসলে কি, এর কি কোনো চেহারা ছিল? সেই চেহারা নেই। ফলে আমরা আশা করেছিলাম যে যখনই 5 আগস্ট শেষ হবে তারপরে দ্রুততম সময়ে একটা রোড ম্যাপ আমরা পাবো, যেখানে নতুন রাজনৈতিক বন্দোবস্ত থেকে শুরু করে ভবিষ্যতের কি কর্মপ্রক্রিয়া এবং কোথায় গিয়ে নির্বাচন হবে এটা আমরা জানতে পারবো। এটা কিন্তু শুরু থেকেই নির্ধারিত যে এটি অন্তর্বর্তী সরকার, অর্থাৎ 5 আগস্ট থেকে নির্বাচন পর্যন্ত এদের মেয়াদ। এখন নির্বাচন কত তারিখে হবে এটা এখন আমরা জানি না। আমরা একটা মাস পেয়েছি যে হয় এবছর ডিসেম্বর, নইলে ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে। কিন্তু এই নির্বাচন নিয়ে নানান ধরনের দাবি দেওয়া উঠেছে এবং এই বন্দোবস্তের কথা যারা বলেছেন তাদের কিন্তু কোনো কংক্রিট প্রস্তাব নাই যে নতুন রাজনৈতিক বন্দোবস্তে আসলে নির্বাচন কিভাবে হবে বা সংবিধানে কোথায় কোথায় পরিবর্তন আনতে হবে, এই প্রস্তাব কিন্তু তাদের নাই। সরকার যেটি করেছেন, তারা সংস্কার কমিশন তৈরি করে দিয়ে কমিশনের কাছ থেকে প্রস্তাব নিয়েছেন এবং এই কমিশনগুলি গঠিত হয়েছে মূলত আগের সরকারের মতোই। তারা নিজেরা নিজেরা সিদ্ধান্ত নিয়েছেন, নিজেরা নিজেরা কমিশন তৈরি করে দিয়েছেন। এখানে কারোর সঙ্গে মতামত নেওয়ার দরকার মনে করেন নাই, কোনো রাজনৈতিক দলের সঙ্গে আলোচনাও করেন নাই। কমিশন তৈরি করে দিয়ে বলেছেন রাজনৈতিক দলগুলোকে আসো কথা বলো। তো এইটা আমার কাছে মনে হচ্ছে একটি সমস্যা তৈরি করেছে। কেননা গ্রহণযোগ্য ব্যক্তি ছাড়া যেমন নির্বাচন কমিশন হয় না, সেরকম গ্রহণযোগ্য ব্যক্তি ছাড়া কোনো কমিশনই হতে পারে না। এবং কমিশনগুলি যেসব প্রস্তাব দিয়েছে সেগুলি নিয়ে তখন তর্ক শুরু হয়েছে। এই তর্ক শুরু হতো না যদি শুরু থেকে গ্রহণযোগ্য কমিশন তৈরি করে তাকে দিয়েই কাজটা করানো হতো। এরপরে যেটি হয়েছে, মানুষের প্রথম প্রত্যাশা নির্বাচন, সেটা যেহেতু মানুষ পাচ্ছে না, বাকি প্রত্যাশা ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। কেননা আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট অবনতি হয়েছিল এই আন্দোলনের সময়ই, এবং আন্দোলনের পরবর্তী সময় দেখা গেল এটি ভালো হওয়ার চাইতে আরও খারাপ হতে শুরু করলো। যারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত করবে বলেছিল তারা নিজের হাতে আইন তুলে নিতে শুরু করলো, তারা মানুষজনের ঘরের মধ্যে প্রবেশ করতে শুরু করলো, তারা নিজেরা লোকজনকে পরীক্ষা করতে শুরু করলো, নানানভাবে তারা এমন একটা প্রক্রিয়া করলো মনে হলো যে আইন মানে তারাই। এবং একটা অদ্ভুত শব্দ বাজারে চলে এলো, মব জাস্টিস। মব কখনো জাস্টিস না, জাস্টিস হচ্ছে সুবিচার। মব কি করে জাস্টিস করে, তাই না? সন্ত্রাস হতে পারে। হ্যাঁ, মব এক ধরনের সমস্যা, মব কিন্তু কখনো সুবিচার না। কিন্তু আমরা দেখলাম যে মব জাস্টিস শব্দটাকে যেন বলে দিলেন এবং তারপরে শুরু হয়ে গেল এটা মব জাস্টিস। এইটা ভয়ঙ্কর, কেননা কে কাকে কোথায় কি কারণে দোষী করছে, কিন্তু এই নিয়ে আমরা সরকারের কোনো সুস্পষ্ট অবস্থান দেখতে পেলাম না। কোনো মবকে তারা বললেন মানুষের আবেগের বহিঃপ্রকাশ, কোনো মবকে তারা বললেন না এটা তো ঠিক না, এইভাবে করা যাবে না। যারা মব তারাই আবার কারো বাসায় ঢুকে বললো আমরা মব থেকেই বাসাকে উদ্ধার করতে এসেছিলাম। সারা বাংলাদেশে কোনো বাসায় তারা মব থেকে কাউকে উদ্ধার করতে যায় নাই, শুধু গাজীপুর একটা বাসায় ঢুকে পড়েছিল মব থেকে বাসাটাকে বাঁচাতে। ফলে মানুষ হলো কি দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল, মানুষ কনফিউজড হয়ে গেল। এরপর আসলো দ্রব্যমূল্য, রমজান মাসে মূল্য বেশ কমে যাওয়াতে লোকে বলতে শুরু করলো এই যে দাম কমে গেছে আর বাড়বে না। আপনি রমজান মাসের পরেই তাকিয়ে দেখতে পাচ্ছেন যে দাম বাড়তে শুরু করেছে। শীতকালে শীতের সবজির দাম কমে, এটাই স্বাভাবিক। কিন্তু আমি দেখলাম যে বাঙালি তার এত বছরের সেই জ্ঞান ভুলে গেল যে শীতকালে শীতের সবজির দাম কমে না, এটা নাকি বাড়তো। যাই হোক, এরপর হচ্ছে বিনিয়োগ এবং বাণিজ্য। বিনিয়োগ এবং বাণিজ্যের বেলা যেটি ঘটলো, ভঙ্গুর অর্থনীতি, ব্যাংকগুলিতে টাকা নাই, সেই টাকা ফেরত এলো না। আমরা দেখলাম বিনিয়োগের জন্য টাকা না এসে কি হলো জানেন, এসালামের চুরি করে রেখে যাওয়া ব্যাংক, সেই ব্যাংকগুলিতেই 22,000 কোটি টাকা ভরা হলো। এবং একজন এসে বললেন যে এটা একটা তত্ত্ব, চৌবাচ্চার একদিকে ফুটা থাকলে সেখান দিয়ে যদি ঢুকিয়ে দেওয়া হয় আরেক দিক দিয়ে যদি বের হয়ে যায় তাহলে চৌবাচ্চার মধ্যে যা ছিল তাই থাকবে, সবকিছু ঠিক থাকবে। এই তত্ত্বটা আমরা পরে দেখতে পেলাম না, এটার জন্য একটা নোবেল পাওয়া উচিত। এবং তারপরে স্বচ্ছতা আমরা আশা করলাম যে সব কাজ স্বচ্ছভাবে হবে, কিন্তু আমরা দেখলাম তরুণরাই তদবির করতে শুরু করেছেন। যে তদবিরের বিরুদ্ধে তারা ছিলেন, তারা বলেছিলেন যে তদবির করা যাবে না, তদবির হচ্ছে মেধার বিপরীতে, তদবির হচ্ছে কোটা এক ধরনের, তদবির হচ্ছে পক্ষপাতিত্ব, নেপোটিজম। আমরা দেখলাম যে তরুণরা একের পর এক তদবির করে লোকজনের চাকরি তৈরি করে দিচ্ছেন। এটা তো মেধায় পাওয়ার কথা ছিল, এই চাকরিটা তদবিরে কেন হবে? তখন তারা বললেন যে না, আমরা বিভিন্ন ত্যাগ স্বীকার করেছি, এই ত্যাগের জন্য আমাদের এটা প্রাপ্য। তাহলে এই ত্যাগের জন্য যদি প্রাপ্য হয় তাহলে আগের ত্যাগের জন্য সেটা প্রাপ্য ছিল, তাহলে আগের লোকদের কোটা বাতিল করে নতুন ত্যাগের জন্য নতুন কোটা, পুরনো ত্যাগগুলি বাতিল, এইটাই কি নতুন বন্দোবস্ত? মানুষ বিব্রত হতে শুরু করলো। এবং তারপর দেখা গেল ব্যক্তির প্রতি বিদ্বেষ কিংবা রাজনীতির প্রতি বিদ্বেষ মালপত্রের উপর বিদ্বেষ হয়ে দেখা দিল। কারো জুতা নিয়ে নিচ্ছে, কারো জিনিসপত্র নিয়ে নিচ্ছে, কারো দেয়াল ভেঙে দিচ্ছে, কারো বাড়ি ভেঙে দিচ্ছে। এইটা তো মানুষ আশা করে নাই। এবং এই জায়গা থেকে যে ঘটনাটা ঘটলো, এগুলি যারা করবে তারা যদি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে, মানুষ তখন এই বিষয়ে আস্থা পাবে না। ফলে এখন যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে মানুষের এই পুরো প্রক্রিয়াটার উপরে আস্থা দ্রুত কমে যাচ্ছে।
এবং সংস্কার যখন বলা হলো তখন দেখা গেল পৃথিবীর সকল বস্তু সংস্কারের দায়িত্ব তারা নিয়েছেন। আমি আপনাকে একটা ছোট্ট কথা বলি, একটা সংস্কার প্রস্তাব এসেছে, নারী বিষয়ক সংস্কার প্রস্তাব। এটা আমি পড়তে গিয়ে প্রথমে হারিয়ে গেলাম, কারণ এত পৃষ্ঠা। সেখানে তারা প্রস্তাব করেছেন যে নারীর অধিকারের জন্য স্থানীয় সরকার নির্বাচনকে মূল নির্বাচন অর্থাৎ জাতীয় নির্বাচনের আগে করতে হবে। এইখানে একজন পুরনো এমপি আছেন, আপনি আমাকে বলেন যে নারীর অধিকারের সাথে স্থানীয় সরকার নির্বাচন আগে করার কি সম্পর্ক আপনি বুঝতে পারেন? আপনি পারেন? কিন্তু ওনারা সেটা আবিষ্কার করেছেন। শুধু সেটা আবিষ্কার করেন নাই, ওনারা বলেছেন নারী প্রতিবন্ধীদের জন্য অভিগম্যতা নিশ্চিত করতে হবে। প্রতিবন্ধীর অভিগম্যতার যে বিষয়টি সেটা কিন্তু ইউনিভার্সাল। প্রতিবন্ধীর যে টয়লেট সেটা একটা নির্দিষ্ট আকৃতির হবে, সেখানে হুইল চেয়ার ঢুকবে, সেখানে উঠে ধরে দাঁড়ানোর ব্যবস্থা থাকবে, সেখানে জিনিসগুলি তার হাতের নাগালে থাকবে। এটা পুরুষ এবং নারী উভয় প্রতিবন্ধীর জন্য। পৃথিবীর কোথাও প্রতিবন্ধীদের বাথরুমটা আলাদা হয় না, কারণ এত প্রতিবন্ধিতা একসঙ্গে কোথাও যায় না। ফলে যেটা ঘটে, একই বাথরুমে নারী এবং পুরুষ উভয়ই টাইম টু টাইম ব্যবহার করেন। কিন্তু তারা দেখা গেল চেয়েছেন নারী প্রতিবন্ধীর জন্য আলাদা অভিগম্যতা। এখন র্যাম্প আলাদা হবে, টয়লেট আলাদা হবে, এটা কোনো ব্যাখ্যা নাই। তারপর অদ্ভুত অদ্ভুত আরও দাবি তারা সেখানে করেছেন, যেগুলো শুনলে অদ্ভুত লাগে। যেমন রাজনীতি যারা সংস্কার করবেন, সংবিধান যারা সংস্কার করবেন, তারা বলেছেন 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এবং তারা একটা আসন সংখ্যা প্রস্তাব করেছেন। এরা তার সঙ্গে আরও 300 আসন চেয়ে বসেছেন। তাহলে এই কাজটা কি ওই যারা সংসদ এবং সংবিধান সংস্কার করছেন তাদের দায়িত্ব, নাকি এই কাজটা আসলে নারী সংস্কারের দায়িত্ব ছিল? যে 300 আসন কালকে দিয়ে দিলে নারীদেরকে, তাহলে কি নারী অধিকার হয়ে যাবে? এবং এই 600 লোকের বসার জন্য ব্যবস্থা করতে হবে, সংসদ ভবনটাকে দ্বিগুণ আকৃতির হবে, এগুলার কোনো ব্যাখ্যা নাই। ফলে ঘটনা যেটা ঘটেছে, মনের ইচ্ছা মতো যে যেমন খুশি চাইছে, এরকম একটা ফিলিং আমাদের সাধারণ ভোটারদের মধ্যে হয়েছে। এর মধ্যে ধরা পড়েছে পাঠ্যপুস্তক নিয়ে একজন খুবই নুরানি চেহারার লোক, তিনি নাকি উল্টাপাল্টা করেছেন। তিনি আবার মুসলিম ইতিহাসের একজন বিরাট বীরের সঙ্গে তার নাম। আমার সবচেয়ে প্রিয় বন্ধু, আমার স্কুলের ফ্রেন্ড, এটা একই নাম। আমি তাকে নিয়ে এখন রসিকতা করি প্রায়। এবং সাথে দেখা গেল একই সাথে আরও আবিষ্কৃত হলো একজন উপদেষ্টার সহকারী এবং আরেকজন উপদেষ্টার প্রিভিলেজ কোটায় নিয়োগকৃত সহকারী, এদেরও অপসারণ করা হয়েছে। অভিযোগ একটাই, যে তারা এক ধরনের নৈতিক অসদাচরণ, যেটা আমরা দুর্নীতি বলি, এটা হচ্ছে অভিযোগ। এখন প্রশ্ন হচ্ছে, এত সহজেই 7-8 মাসের মধ্যে তাদের বিরুদ্ধে নৈতিকতার অভিযোগ যদি ওঠে, তাহলে 16 বছরে 400 কোটি, 8 মাসে 311 কোটি, তাহলে 8 মাসে 311 কোটি হলে ছোটবেলা আমরা ঐকিক নিয়মের অঙ্ক করতাম। 15 বছরের কথা। সেখানে হচ্ছে যে 8 মাসে যদি 311 কোটি হয়, তাহলে 16 বছরে কত? এই অঙ্কটা আমি মেলাতে পারি নাই, অনেক আগে অঙ্ক করেছি। আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন উনি যেরকম বিরক্ত, আমিও বিরক্ত। এবং আরেকটা বিষয় আছে, পরিমণি নিয়ে একটা কথা বলতেই হবে। সেটা হচ্ছে যে পরিমণি হচ্ছেন কি জানেন, এটা হচ্ছে ডাইভার্সন। মানুষ যখন অনেক হতাশ হয়ে যায় না, তখন মানুষ এটা দেখে। আমরা ছোটবেলায় 3 স্টুজেস দেখতাম, যে 3টা আসে মাথার মধ্যে হাতুড়ি দিয়ে বাড়িয়ে দেয়, হ্যাঁ হ্যাঁ হাসি। পরিমণি একটা চমৎকার ডাইভার্সন, আমাদেরকে এগুলো ভুলিয়ে দিয়ে সে এখন তার বুয়া যে তার মানহানি করেছে, এইটা সে এখন তুলে ধরেছে। তখন আমাদের মাথায় আসে যে তার বুয়া তার মানহানি করেছে, এই জন্য মামলা হতে পারে। কিন্তু সে যে একটা বোট ক্লাব নামে একটা নৌকা ক্লাবের মধ্যে ঢুকে পড়ে যে সে একটা অদ্ভুত কাণ্ড কারখানা করেছিল, তাতে কিন্তু কারো মানহানি হয় নাই। আর হিরো আলম সবকিছু ছেড়ে দেবে বলেছে, আমি আপনাকে এখানে ভবিষ্যৎবাণী করি, ও কিছু ছাড়বে না। এটা হচ্ছে নতুন টিআরপি আনার কায়দা। ও ছেড়ে দিবে, এটা নিয়ে কিছুদিন আলোচনা চলবে, তারপর ও কি বলবে জানেন? ও বলবে যে আমি সকলের দাবির মুখে আমি মানুষের ভালোবাসাকে অস্বীকার করতে পারি নাই। অলরেডি তো 3টা করে ফেলছে। হ্যাঁ, না বিয়ে না, ও কিছু ছাড়বে না, ও সবকিছু থাকবে। আর বিয়েটা সে করবে না, বিয়েটা সে কিছুদিন না করে আপনি দেখবেন কিছুদিন পর পর প্রেমের গল্প আসছে, এটা নিয়ে জনগণ ব্যস্ত হচ্ছে। আর ওই যে লাইক ক্লিক হচ্ছে, মানে তাদের ডিভোর্স নিয়ে যত আলোচনা হচ্ছে, আলোচনার মধ্যে আবার ভিডিওগুলোও ছাড়ছে। হ্যাঁ, মানে কারণ এগুলো সবই হচ্ছে লাইক এবং ক্লিকের ব্যবসা। এবং এখান থেকে এলিটরাও বাদ নাই। আপনি দেখবেন যে এখন যারাই ইন্টারনেটে আছে, তারা তাদের বিয়েকে একটা অনুষ্ঠানে পরিণত করছে এবং সেটা ইন্টারনেটে ছেড়ে দিচ্ছে। আমি খুব ভয়ে আছি কবে সন্তান জন্মদানকে তারা ছেড়ে দেয় ইন্টারনেটে। রনি ভাই, এই যে তরুণদের দল নিয়ে রাষ্ট্রের দিকে কথা বললেন তুষার ভাই, এই দলটার প্রতি মানুষের একটা আবেগ ছিল, ভালোবাসা ছিল, এবং মনে করা হচ্ছিল যে এই দলটি মানুষের যে আবেগ তাদের প্রতি রয়েছে সেটিকে সাংগঠনিক শক্তি বা জনশক্তি ভোটের অঙ্কে রূপান্তরিত করতে পারবে। কিন্তু আমরা দেখছি যে দিনকে দিন দলটি নানা রকম বিতর্কের মুখে পড়ছে, মিলিয়ে যাচ্ছে। কেন? প্রথমত আপনার সঙ্গে খুব বিনয়ের সঙ্গে দ্বিমত পোষণ করি। আমাদের প্রবল একটা আগ্রহ ছিল আর শ্রদ্ধা ছিল এই তরুণদের প্রতি, যারা
ওই জমানাতে, শেখ হাসিনার জমানাতে পেরে উঠছিলাম না। আমাদের ব্যর্থতা আমাদেরকে একেবারে গর্তের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল, আমাদের কণ্ঠরোধ হয়ে গেছিলো। সেখানে এদেরকে আমাদের কাছে মনে হয়েছিল এরা আবাবিল পাখি, কাজেই তাদের প্রতি আমাদের শ্রদ্ধা, প্রেম, ভালোবাসা এবং কৃতজ্ঞতা ছিল, এটা সত্য। কিন্তু বাস্তবতা হলো তারা যেই দিন তাদের রাজনৈতিক অভিলাষ পূর্ণ করতে চেয়েছে, দল গঠন করতে চেয়েছে, কিংবা যেদিন তারা এই উপদেষ্টা রূপে অন্তর্ভুক্ত হয়েছে, ভয়ে লজ্জায় অনেক অনেক কথা বলেনি, কিন্তু বাস্তবতা হলো এদেশের সকল সচেতন নাগরিক এটা রিগ্রেট করেছে, এটা পছন্দ করেনি। এবং সেই অপছন্দের জায়গাটাই এখন রীতিমতো ঘৃণাতে পরিণত হয়েছে। এবং এই ঘৃণা যদি সামাল দেওয়া না যায়, আগামীতে এগুলো জিঘাংসা এবং প্রতিহিংসায় রূপান্তরিত হবে। এই গেল এক। 2 নম্বর হলো যে আপনি যে নতুন বন্দোবস্তের কথা বললেন, আমি এই শব্দটা শোনার পরে আমার কাছে যেটা মনে হলো যে যারা এই বন্দোবস্ত শব্দটি লিখেছেন, নতুন তো নর্মাল একটা শব্দ, বন্দোবস্ত যেটা, এটার অনেক ব্যাখ্যা আছে ইংরেজিতে এবং বাংলাতে। এখন যারা আছেন তারা মহাপণ্ডিত ব্যক্তি, হয়তো বুঝে করেছেন অথবা তারা না বুঝে করেছেন। বন্দোবস্ত যখন একটা কোনো জায়গাতে হয়, ইটস এ রিটেন ডকুমেন্ট, এটা একটা দ্বিপাক্ষিক চুক্তি হয়, দ্বিপাক্ষিক চুক্তি হয় এবং লেনাদেনার বিষয় থাকে। এবং প্রথম যে বন্দোবস্তটা হয়েছিল আমাদের পাক ভারত উপমহাদেশে শেরশাহের আমলে, এটাকে পাট্টা বলা হতো। রাজার সঙ্গে প্রজার একটা সম্পর্ক, জমি দেবে, বিনিময় সেটা দেবে। পরবর্তীতে ইংরেজ আমলে এটা হয়ে গেল চিরস্থায়ী বন্দোবস্ত। তো যখনই চিরস্থায়ী বন্দোবস্ত হয়ে গেল, এখানে দাসত্ব, রাজা প্রজার একটা সম্পর্ক আসলো। এখন এই যে নতুন এবং বন্দোবস্ত, অর্থাৎ রাজনীতিতে কোনো বন্দোবস্ত তো আমরা 71-এর পর থেকে বা কোনো জমানাতেই, মানে যেই দিন থেকে চিরস্থায়ী বন্দোবস্ত রহিত হয়ে গেছে, জমিদারি প্রথা রহিত হয়ে গেছে, শেরে বাংলা একে ফজলুল হকের কল্যাণে, সেদিন থেকে রাজনীতিতে আর বন্দোবস্ত শব্দটি নেই। এখন এই যে বন্দোবস্ত শব্দটা বাংলাদেশে এসেছে বা এই কন্টিনেন্টে এনেছে, বিকজ তারা একটা এলিট শ্রেণী ইংরেজরা গঠন করতে চেয়েছে। শেরশাহ তদ্রুপ চেয়েছিলেন ট্যাক্স কালেকশনের জন্য। এখন যদি সেই বন্দোবস্তের ইতিহাস তাই হয়, গ্রামেটিক্যালি তাই হয়, তাহলে এই নতুন বন্দোবস্ততে চুক্তিবদ্ধ করে রাজাকে, প্রজাকে বিনিময়ে ট্যাক্স কালেকশনের দায়িত্ব যদি এই বন্দোবস্তের যারা গ্রহণ করবে তাদেরকে দেয়া হয়, তাহলে এই ইতিমধ্যে যে ঘটনাটা দেখেছি যে সব কিছু নিত্য নতুন ঘটনা ঘটছে বাংলাদেশে, এটা কখনোই অতীতে হয় নাই। তো বন্দোবস্ত হয়তো আমরা আশা করছি, কিন্তু ইতিমধ্যে বন্দোবস্ত শুরু হয়ে গেছে। আমরা জানতাম যে এই কারণবাজার এলাকাতে অভিযোগ এসেছে দৈনিক 1 কোটি টাকা চাঁদা কালেকশন হতো। তো এই 1 কোটি টাকা কালেকশন কে করতো? সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এটা কি বন্ধ হয়েছে? বন্ধ হয়নি। তাহলে এই বন্দোবস্তটা কে পেয়েছে? এই বন্দোবস্তের এগেনস্টে কে পেয়েছে? এটাই নতুন বন্দোবস্ত। আমরা আগে জানতাম যে সুরঞ্জিত সেনগুপ্ত কালো বিড়াল, তার উপাধি হয়ে গেল, একটা বদনাম হয়ে গেল। এবং আমার এখনও মনে আছে স্পষ্ট, উনি সাবেক প্রধানমন্ত্রী তখন দেশের বাইরে ছিলেন। আমি 21 টেলিভিশনে বললাম যে আমি শিওর 100% যে উনি দেশে আসার পর সুরঞ্জিত বাবুর চাকরি চলে যাবে। তো সেটাই হয়ে গেল। তো এটা ছিল স্বাভাবিক। কিন্তু এখন কি হলো? এখন উপদেষ্টাদের এপিএসের চাকরি যাচ্ছে, কিন্তু উপদেষ্টাদের কোনো চাকরি যাচ্ছে না। এটা হলো নতুন বন্দোবস্ত। এরপরে আগে যেটা আমরা জানতাম যে পিতার দোষে পুত্রের কর্ম নষ্ট হয়, ডাকাত পিতা, তো সেই কারণে পুত্রের কর্ম নষ্ট হয়। কিন্তু পুত্রের কারণে পিতার জীবন নষ্ট, এটা কি ধরনের কথা? পুত্র উপদেষ্টা হলো, বাবা এই ধরনের ব্যবসা করলো, বা না, আমার কথাটা উল্টো হয়ে গেছে। আগে দেখা গেল যে বাবা খুব ভালো, কিন্তু ছেলের অপকর্মের কারণে বাবার সম্মানহানি হয়ে যায়। তা কিন্তু এখানে এসে দেখা গেল নতুন বন্দোবস্তে আমরা দেখছি যে পুত্র তিনি স্বর্গীয় বালক, স্বর্গীয় দেবতা, তার কোনো রকম স্পট নেই। অথচ তার বাবা কি দুষ্টর দুষ্ট, সে এই স্বর্গীয় একটা পুত্র যাকে কিনা আল্লাহ রাব্বুল আলামিন রহমত হিসেবে এই পৃথিবীতে নাজিল করেছেন, তিনি জুতা পরলে সেটা একটা স্টাইল হয়ে যায়। তো এইরকম একজন পুত্রের এই সম্মান হানির জন্য তার পিতা যে কর্মকাণ্ড করেছেন, এটা নতুন বন্দোবস্ত। আবার সেটা ধরা পড়েছে, সেটাও নতুন বন্দোবস্ত। ধরার পরে পুত্র আবার জাতির কাছে ক্ষমা চেয়েছে। এটা আবার বিবিসির মতো, বাংলার মতো একটা প্রতিষ্ঠান সেটা আবার নিউজ করেছে যে ও মাই গড, পিতার অপরাধের যে কর্ম দায় নিয়ে পুত্র যে ক্ষমা চেয়েছে জাতির কাছে, এ জাতির উচিত এই মহান দেবশিশু যিনি আছেন সেই দেবশিশুকে ক্ষমা করে সুন্দর দৃষ্টিতে দেখে এই বিপ্লবের যে স্পিরিট রয়েছে, পবিত্র স্পিরিট, হ্যাঁ, তো সেই হলি স্পিরিটটাকে তুলে ধরা।
আমার কাছে মনে হচ্ছে এই যে নতুন বন্দোবস্তগুলো হচ্ছে এর বাইরে রাজনীতিতে অন্য কোনো জিনিস আমি দেখতে পাচ্ছি না। বরং আমার কাছে মনে হচ্ছে যে সব জায়গাতে একটার পর একটা জটিলতা তৈরি হয়ে গেছে। রাজনীতির প্রথম এবং প্রধান যে বিষয়টা হলো সেটা হলো ট্রাস্ট, বিশ্বাস। নেতাদের প্রতি কর্মীদের বিশ্বাস থাকবে, কর্মীদের প্রতি জনগণের বিশ্বাস আস্থা থাকবে, এভাবে একটা দল কাজ করে। কিন্তু এখানে কি হলো, এখানে এখন কেউ কাউকে, জনগণ আর এখন কাউকে বিশ্বাস করছে না। যে স্বপ্ন ছিল বিএনপিকে কেন্দ্র করে, যে স্বপ্ন ছিল, ঘৃণা ছিল আওয়ামী লীগকে কেন্দ্র করে, যে স্বপ্ন ছিল এই ছাত্রদেরকে কেন্দ্র করে, কিংবা মুক্তিযুদ্ধর পক্ষ বিপক্ষের শক্তি নিয়ে যে বিতর্কগুলো খুব জমজমাট হতো আমাদের এই সমাজে, সব কিছু বাদ দিয়ে এখন সেখানে চলে আসছে পেঁয়াজের দাম কত, আলুর দাম কত। আমরা এতটা নির্বোধ হয়ে গেছি, যেটা উনি বললেন যে শীতকালে পেঁয়াজের দাম কমে যায়, সেটা নিয়ে আমরা খুব খুশি। পেঁয়াজ মানে 20 টাকা করে পেঁয়াজ পাওয়া গেছে, কিন্তু 70 টাকা 80 টাকা করে পার লিটারে যে ওই একই সময় সয়াবিন তেল এর দাম বেড়েছে রোজার মাসে, আর সারা বাজার ঘুরে সয়াবিন তেল পাওয়া যাচ্ছিল না। আর ভোক্তা অধিকারে যারা কর্মকর্তা পাগলের মতো খুঁজে খুঁজে বিভিন্ন জায়গাতে বোতল কোথায় আছে, সেই বোতল তারা একটা দোকানে গেল, সে দোকানের গদির নিচে 5টা বোতল খুঁজে পেল। এটা ছিল জাতীয় খবর, বিশাল খবর। তারপরে সে আরও খুঁজে বের করলো কি, এক লোক ড্রাম, মানে বোতলের সাথে ড্রামের তেলের দাম বেশি, এর জন্য অনেক লোক করছে কি, সে গোপন ক্যামেরা নিয়োগ করেছে, করার পরে সেই রূপচান্দা মাকড়া সয়াবিন তেল সেটা সে বোতলের মুখ খুলে ড্রামে ঢালছে। এটা আবার সে দূর থেকে সে ফটোগ্রাফি নিয়েছে, ভিডিও নিয়েছে, নিয়ে ওটা নিয়ে যখন সে হামলে পড়লো দোকানের উপর, হাজার হাজার মানুষ দেখতেছে, মাই গড এত বড় বিজয়। সেই মানে সয়াবিন তেলের বোতল থেকে ড্রামের মধ্যে বোতল ঢালছে, তেল ঢালছে, এবং সে পার লিটারে 30 টাকা করে চুরি করার একটা প্ল্যান করছে। এবং আমাদের সরকার বাহাদুর এবং তার মহাবীর যারা কর্মকর্তা তারা সেটা ধরে ফেলেছে। দ্যাট ওয়াজ দ্য ন্যাশনাল নিউজ ইন, যাকে বলা হয় ডিউরিং দ্য রামাদান। তো এই যে মানুষের যে দেখেন আমাদের চিন্তা চেতনা সব উল্টে যাচ্ছে সকালে বিকালে। আবার যে জনগণ সেই সময়টাতে সরকারকে খুব প্রশংসা করত, যে সরকার সে আর ভালো সরকার হয় না, রোজার মাসে দাম কম রাখছে, এখন বাজারে পেঁয়াজ পাওয়া যাচ্ছে না, আলুর দাম বেড়ে যাচ্ছে, এখন আবার গালাগালি করছে। এই জনগণ কী অবস্থা! ফলে কি হচ্ছে, জনগণ এবং সরকার এদের মধ্যে যে একটা সম্পর্ক, অ্যাডাপশন, এর মধ্যে যে একটা চুম্বক শক্তি থাকে না, একটা চুম্বক সে কী করে, লোহাকে করে, মানে আর সেম সমজাতীয় পদার্থকে সে বিকর্ষণ করে। তো এখানে কার যে কখন আকর্ষণ করছে কাকে, আর কে যে কাকে কখন বিকর্ষণ করছে, পুরো বিজ্ঞানের যে সূত্র উল্টে পাল্টে গেছে। এখন বিশ্বাস করেন আইনস্টাইনকে এনে দেন বাংলাদেশে, পাগল হয়ে যাবে, একদম সঙ্গে সঙ্গে পাগল হয়ে যাবে। আপনি যদি এখন বাংলাদেশে একটা আপেল গাছ আনেন, সেখানে আইজাক নিউটনকে বসাই দেন, উনি যদি 5 মিনিট বসে থাকতে পারে, আমি আপনার শোতে আর আসবো না, পাগল হয়ে যাবে। ও বাবা, এই বাংলাদেশ বসে কোনো অবস্থাতে মাধ্যাকর্ষণ মহাকর্ষণ শক্তি নিয়ে গবেষণা সম্ভব নয়। আপেল আবার মাথার উপর পড়বে না, টেরিবল একটা অবস্থা তৈরি হয়ে যাবে। এইভাবে সব কিছু এলোমেলো হয়ে গেছে ভাই, এলোমেলো হয়ে গেছে। সেই এলোমেলোর মধ্যে গন্তব্যটা যে কোথায় যায়, আমরা সাপকে ভয় পাই কেন? সাপকে ভয় পাই এর কারণে হলো, সাপের মাথা দেখে আর লেজ দেখে আপনি বলতে পারবেন না যে ও কোন দিকে যাচ্ছে। ওর গতিটা হলো সর্পিল গতি, বুকের উপর ভর করে চলে। সাপের কোনো পা নাই, আমরা বলি সাপের 5 পা, মূল ভয় থেকে বলি ওর অনেকগুলো পা আছে। তো এখন আপনি যখন আঁকা বাঁকা, আর এটা কি ধরনের কথা, 9 ডিসেম্বর ইলেকশন হবে, 9 জুন ইলেকশন হবে, বীর কখনো এই ভাষায় কথা বলে না। বীর পয়েন্ট আউট করে বলে, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ঘৃণা করি, আমি দুষ্টের দমন করব, শিষ্টের পালন করব। ওটা হবে, আমার সঙ্গে যারা আছো থাকো। আমরা আপনার কাছে আবার আসবো, শেষের দিকেই চলে আসছি। এদিকে ইসলামী দলগুলোর একটি খবর দিয়ে শুরু করি, যে গতকালকে দেখলাম যে 5টি ইসলামিক দল তারা একমত হয়েছে যে তারা তাদের ভোট সব এক বাক্সে তারা নিয়ে আসতে চায়। আর নির্বাচনের বাকি তো যদি আমি ডিসেম্বর ধরি 7-8 মাস আছেই, আবার জুন পর্যন্ত গেলে আরেকটা ডেট আছে। এই সময়ের মধ্যে তাদের অবস্থানটা থাকবে কিনা, বা অতীত কি বলে? অতীতের হিসাব এখন করা যাবে না, কেননা অতীতের যে ভোটের হিসাব, সেই হিসাবে একটি বৃহৎ রাজনৈতিক দল আসলে রাজনীতির মাঠে অনুপস্থিত তাদের কৃতকর্মের কারণে। ফলে অতীতের অঙ্কটা এখন কাজ করবে না। কিন্তু অনেক ছোট ছোট দল গজাচ্ছে, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, এবং অনেক ছোট ছোট দল একসঙ্গে হয়ে ভোটকে এক বাক্সে আনার কথা বলছে। এর কারণ হচ্ছে আগামী নির্বাচনে তারা যে ক্ষমতার যে অংশীদারিত্ব, এটা তারা চায়, এবং এই ক্ষমতার অংশীদারিত্ব পাওয়ার জন্য তারা নিজেদের ভ্যালু ক্রিয়েট করার চেষ্টা করছে।
ছোট ছোট ইসলামী দলগুলি যেহেতু এককভাবে জিততে পারবেন না, তারা যদি সব ভোটকে এক জায়গায় নিয়ে আসেন, তবে তারা হয়তো আসন নিয়ে বৃহৎ দলের সঙ্গে এক ধরনের দেন দরবার করে তারা সংসদে তাদের অবস্থানটা নিশ্চিত করতে চাইছেন। এটা স্বাভাবিক, এটা কোনো অস্বাভাবিক কিছু না। কিন্তু যেটা অস্বাভাবিক সেটি হচ্ছে জেলখানা থেকে বের হয়ে আপনি দল গঠন করছেন। এবং কি কারণে জেলে ছিলেন? গাছ লাগিয়েছিলেন যে গাছের কোনো চিহ্ন নাই, এবং আপনি বলেছিলেন পলোনিয়া গাছ লাগান আপনি। পলোনিয়া গাছ কোথাও খুঁজে পাওয়া যায় না। আমার চাচা এই পলোনিয়া গাছ লাগিয়ে আমাকে এসে বলেছিলেন যে তিনি আগামী 15 বছর পরে অবশ্যই কোটিপতি হবেন। তা আমি দেখলাম যে আমার চাচা এখন এই রাজনৈতিক দলের সদস্য হওয়ার একটা সুযোগ পাবেন। তো এইটা আমি দেখলাম। পাশাপাশি আমি দেখলাম একজন চিত্রনায়ক, তিনিও ঘোষণা দিয়েছেন তিনি রাজনৈতিক দল করছেন। আমরা প্রায় প্রতিদিনই জ্যামিতিক হারে রাজনৈতিক 8 মাসে 17 দলের আত্মপ্রকাশ হয়েছে দেখলাম। হ্যাঁ, ফলে বহুত্ববাদ আমরা দেখতে পাচ্ছি। বহুত্ববাদ আসলে বহু দল দিয়ে আমরা বুঝতে পারছি, এবং এই দলগুলির আসলে কোনো লক্ষ্য নাই, উদ্দেশ্য নাই, কিছু নাই। পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা নির্বাচনের সময় একটা মার্কা নেবেন এবং দেন দরবার করবেন। এবং আমাদের নির্বাচনে যেহেতু টাকা খেলা হয়, তারা হয়তো আগের মতো আশা করেছেন যে এইবারও টাকা পয়সা খেলা হবে এবং দামি ক্যান্ডিডেট হিসেবে অনেকে দাঁড়িয়ে যাবেন, পোলিং এজেন্ট বিক্রি করবেন। এগুলো উনি আমার ধারণা আমার চেয়ে ভালো জানেন। পোলিং এজেন্ট বিক্রি হয়, তারা দাঁড়িয়ে যান, তারপর নিজের পোলিং এজেন্টগুলি শক্তিশালী প্রার্থীকে দিয়ে দেন। তো এরকম আছে এবং নানান কিছু আছে। ভোটের বুথ বানাইতে পারে, সেই ভোটের বুথগুলো তারা বানায়, কিন্তু বানিয়ে তারা ওগুলো আবার শক্তিশালী প্রার্থীকে দিয়ে দেয়। তো এরকম অনেক কিছু আছে। তো এইগুলা তারা করবেন। আসলে সামনে নির্বাচনকে ঘিরে একটা নতুন বাণিজ্য বিনিয়োগের ব্যবস্থা তারা তৈরি করেছেন। তো মুশকিল যেটা হচ্ছে সেটা হচ্ছে যে নির্বাচন কবে হবে কেউ জানে না, এবং বারবারই বলা হচ্ছে যে সংস্কার শেষে নির্বাচন। কিন্তু কি কি সংস্কার হবে এটাও কিন্তু আমাদেরকে এখনো পর্যন্ত বলা যায় না। কিন্তু একটা বিষয় পরিষ্কারভাবে নিশ্চিত করতে হবে যে সংস্কার যে করা হবে সেই সংস্কার যে স্থায়ী হবে, এইটার নিশ্চয়তা কে দেবে? এইটার নিশ্চয়তা কিন্তু দেবে হচ্ছে ভবিষ্যতের সরকারগুলি। এবং সেই ভবিষ্যতে যে সরকারই আসুক না কেন, এই সংস্কারের কতটুকু তারা রাখবেন এবং রাখবেন না, এটার কিন্তু কোনো নিশ্চয়তা নাই। কেননা সংবিধান যেহেতু বদলানো যায়, এবং এটা বারবারই বলা হচ্ছে যে পুরনো সংবিধানকে আমরা একদম, বিশেষ করে যারা তরুণ তারা বলছেন যে এটার অনেক সমস্যা, সংবিধানের কারণেই নাকি স্বৈরাচার হয়েছে। ঘটনাটা কিন্তু উল্টা। সংবিধান মানে নাই বলে স্বৈরাচার হয়েছে। সংবিধানে স্বৈরাচারের তেমন কিছু ছিল না। আর প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতা যে কুক্ষিগত করা হয়েছিল বা কেন্দ্রীভূত করা হয়েছিল, এর কারণও কিন্তু ছিল একটা অদ্ভুত বিষয়। ওই 90-এর গণ অভ্যুত্থানের পরে সকলে ধারণা করেছিল যে বৃহৎ দলগুলি এবং তাদের মধ্যে থেকে যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি ওই বিপ্লবের চেতনা বা ওই অভ্যুত্থানের চেতনার প্রতি তার একটা লয়ালটি থাকবে, তার আনুগত্য থাকবে। কিন্তু আমরা লক্ষ্য করেছি সেই আনুগত্য তারা দেখেন নাই, এবং না দেখানোর ফলে এখনো আমরা বিশ্বাস করি না যে সামনে যদি সংস্কার হয়ও, এবং অনেকে যদি সেখানে বলেও যে আমরা এগুলো মেনে চলবো, ক্ষমতা পেলে পরেই কিন্তু মানুষের চরিত্র বদলায়। এবং সেটা তো এখন একদম প্রমাণিত। ক্ষমতা পেয়ে 8 মাস হয় নাই, 311 কোটির অভিযোগ এসেছে। 16 বছর থাকলে কত টাকা হবে এই লোকটা জানেন? 7,344 কোটি 80 লক্ষ টাকা। আমি এতক্ষণ বসে বসে এটা হিসাব করেছি, কারণ জীবনে কোনোদিন এত টাকা চোখে দেখি নাই, গুনতে পারবো ভাবি নাই। 311 কোটি টাকাও দেখি নাই। এগুলো সব খবরের কাগজে দেখি, 400 কোটি, 500 কোটি, 10,000 কোটি, 12,000 কোটি। জীবনে একসঙ্গে এই 5-10 কোটি টাকা গোনার যে একটা অভিজ্ঞতা বা নিজের অনুভূতি যে আমার এই টাকাটা আছে, এত লেখাপড়া করে বা এত কিছু করেও কিন্তু আমার ধারণা, উনি তো অনেকদিন ব্যবসা করেন, আমি আবার অত ধনীও না, মানে আমার ধারণা উনিও 311 কোটি চোখে দেয়। আপনি দেখেছেন? দেখেন নাই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাত্র 8 মাসের মাথায় 311 কোটি গাড়ির উপরে কাজ খুলে যায়, সেখানে দিয়ে ঘাড় বের করে দাঁড়িয়ে যায় 100 মোটর সাইকেল। এমন নেতা বাংলাদেশে আছেন দাতা হাতেম তাই, যিনি তার গাড়িটা দিয়ে দেন, এবং দিয়ে দিলে পরে ছোট ছোট বাচ্চারা সেই গাড়িতে করে ঘোরে। এমন বড় ভাইয়েরা আছেন, 100 বড় ভাই, 1000 বড় ভাই আছেন খালেদ মহিউদ্দিনের মতো, যারা নাকি যখন তখন মাইক্রোবাস গাড়ি দিয়ে দিতে পারে, এটা কোনো ব্যাপার না, টাকা দিতে পারে। তো এইসব কথা যখন আমরা শুনেছি তখন আমার ওইটাই মনে পড়ে যে 5ই আগস্টের আগে এই বড় ভাইরা কোথায় ছিলেন? এই 5ই আগস্টের আগে 311 কোটি কোথায় ছিল? 5ই আগস্টের আগে এই যে উপর দিয়ে খুলে যায়, ভেতর থেকে মাথা বের হয়, এই গাড়িটা কোথায় ছিল? 5ই আগস্টের আগে ব্যক্তিগত জমিদারি কোথায় ছিল? 5ই আগস্টের আগে আমরা কিচ্ছু জানতে পারলাম না। 5ই আগস্টের পরে সব আবিষ্কৃত হলো। নিউটন এই দেশে আসবে না কেন জানেন? আপনার কথাটা আমার খুব পছন্দ হয়েছে। এত বড় আবিষ্কর্তা পৃথিবীর কোথাও নাই যে মাত্র 5ই আগস্ট একটা তারিখ পার করলেই জমিদারি থেকে শুরু করে গাড়ি, দাতা হাতেম তাই সব আবিষ্কৃত হয়ে যায়। এমনকি কেউ কেউ এসে বলে আমি গণরুমে থাকবো না বলে ছাত্রলীগের মতো বাজে দলের মধ্যে আমি ছিলাম। শুধু ছিলই না, বক্তৃতাও দিয়েছে। এই জিনিসগুলি আমি বলবো যে আজকে আমরা রাজনীতির উপর যেমন একসময় আস্থা হারিয়েছিলাম,
যত দিন যাচ্ছে নির্বাচন দেরি হলে এই সংস্কার এবং এই পরিবর্তন এবং নতুন বন্দোবস্ত এগুলোর উপর আমরা আস্থা হারিয়ে ফেলছি। জি রনি ভাই, আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি, 2.5 মিনিট সময় আছে। যে প্রশ্নটি তুষার ভাইকে করেছিলাম যে ইসলামী 5টি দল তারা একমত হয়েছেন যে তাদের ভোট এক বাক্সে আনবেন, নির্বাচন আগ পর্যন্ত বা নির্বাচন আস্তে আস্তে এই সিদ্ধান্তে তারা অনড় থাকতে পারবেন কিনা, এটি একটি দিক। আরেকটি হচ্ছে যে অমুসলিমদের প্রার্থী হওয়ার হতিবে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন জামাতের আমির। এটি দুটি বিষয়কে দুটি খুব ইউনিক। প্রথমত হলো যে ইসলামী দলগুলো তো আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, কোরআনকে বিশ্বাস করে, এবং তারা যে জবান দেয় সেই জবানে তারা ধরে নেয় যে আল্লাহ এবং তার রাসূল সামিউন বাসিরুন, অর্থাৎ উপস্থিত আছেন সেখানে। তো কাজেই তাদের ইমান একিন যদি ঠিক থাকে তাহলে ঐক্য থাকবে, আর ইমান একিন যদি ঠিক না থাকে তাহলে তাদের ঐক্য নষ্ট হয়ে যাবে। এখন এটা তো তাদের ব্যাপার, তাদের কলিজার ব্যাপার, মস্তিষ্কের ব্যাপার, আল্লাহর ব্যাপার, জি আরশ আজিমের ব্যাপার। ফলে এই বিষয়টা শুধু আল্লাহর হাতে ছেড়ে দিলাম যে আল্লাহ তাদের ইমান একিন ঠিক রাখো, তারা যেন ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারে। আর এই যে আমি এই কাজগুলো করলাম এই কারণে যে শেখ হাসিনার জামানাতে উনি একটি স্থানীয় সরকার নির্বাচনে গেছিলেন, চরমোনাই পীর সাহেবের হুজুর, তার উপর অনেক নির্যাতন হয়েছে এবং ওই সময়টাতে তাকে একটা ঘুষি দিয়ে তার নাক ফাটাই দেওয়া হয়েছিল। ওই যিনি রয়েছেন তখন তিনি অভিশাপ দিয়েছিলেন শেখ হাসিনাকে যে তার পতন হবে। তারপর যখন পতন হলো, ওই চরমোনাই হুজুরের যত রকম সমর্থক আছে সবাই বললেন যে শেখ হাসিনার প্রতি যে আল্লাহর যে গজব নাজিল হয়েছে এই হুজুরের কারণে। তো কাজেই এই ইসলামী দলগুলোর সম্পর্কে আমি কোনো কথা বলতে পারবো না। যদি তারা রাগ হয়ে আবার অভিশাপ দেয় তাহলে আমার অবস্থাও খারাপ হয়ে যাবে। দ্বিতীয়ত হলো জামাত ইসলামী যেটা করতে চাচ্ছে যে তাদের দলে ভিন্ন মতালম্বী নিতে আসছে, ইটস এ নিউ ডাইমেনশন। এবং এটা এত ভালো যে জামায়াত ইসলামীর যে আইডিওলজি, এটা তো মাওলানা আবুল আলা মওদুদী সাহেবের। তো উনি আসলে আমি সেদিন দেখলাম যে উনি আসলে কোনো রাজনৈতিক দল গঠন করে রাষ্ট্র ক্ষমতা দখল করতে চাননি। তার মূল আইডিওলজিটা ছিল না, তার ছিল সৎ লোকের শাসন চাই। তো সৎ লোকের শাসনের জন্য সে সৎ মানুষ তৈরি করবে হোল ইন্ডিয়াতে সৎ মানুষ তৈরি করবে, এবং তারা বিভিন্ন সময় গিয়ে প্রশাসনে গিয়ে তারা এই কাজগুলো করবে। তো সেখান থেকে তারা ধরেন মোদিকে ক্রস করে, গোলাম আজমকে ক্রস করে, যারা ফাঁসিতে ঝুলে গেছেন বা যাদের ফাঁসিতে নির্মম মৃত্যু হয়েছে সেই শহীদানদের সমস্ত আইডিওলজির উপরে উঠে আজকের জামাত নেতৃত্ব যে এত মডারেট একটা চিন্তা ভাবনা করতে পারছেন, হ্যাঁ চিন্তা করছি, তো অবশ্যই স্বাগত জানাতে হবে। তুষার ভাই, আমাদের সময় একেবারে শেষ। সবাইকেই ধন্যবাদ জানিয়ে শেষ করতে হচ্ছে আমাদের আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।